নমস্কার, আমি অয়ন। গল্প কথায় আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকে আপনারা শুনবেন আপনাদের পছন্দের গ্রাম বাংলার ভূতের গল্প। আজকের গল্প অরিজিৎ মুখোপাধ্যায়ের কাহিনী কালভোগ। যে সমস্ত বন্ধুরা আমাদেরকে প্রথমবারের জন্য শুনছেন তাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেল ঘুরে বাকি গল্পগুলিও শুনে দেখতে পারেন। কথা দিচ্ছি, হতাশ হবেন না। চলুন তবে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের নিবেদন। শুরু হচ্ছে অরিজিৎ মুখোপাধ্যায়ের কাহিনী কালভোগ। 50-এর দশকের শেষের দিকের কথা। ভোরের কুয়াশা ঘেরা প্রথম ট্রেনে চেপে সায়ন তার স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি শনিতাপুর গ্রামে এসে পৌঁছল। ওদের বিয়ের বয়স প্রায় বছর ঘুরতে চলল, কিন্তু মালতীর বিয়ের পর এই প্রথম বাপের বাড়িতে আসা। সায়ন কলকাতার একটি নামী কনভেন্ট স্কুলের বাংলার শিক্ষক। বেতন মন্দ নয়, কিন্তু কাজের চাপ প্রচণ্ড। এমনকি ছুটির দিনেও স্কুল সংক্রান্ত বিবিধ কাজ নিয়ে বাড়িতেই তাকে ব্যস্ত থাকতে হয়। তবে এই ব্যস্ততায় মালতীর কোনো অভিযোগ নেই। সে অত্যন্ত শান্ত স্বভাবের, হাসি খুশি মেয়ে। আসলে গ্রামের মেয়ে হয়েও স্বামীর হাত ধরে প্রথমবার এই কলকাতা শহরে সংসার করতে আসাটাই তার কাছে অনেক বড় প্রাপ্তি ছিল। কলকাতায় সায়নের 2 কামরার বাড়িতে ওরা স্বামী স্ত্রী ছাড়া আর কেউ নেই। শ্বশুর শাশুড়ি মারা গিয়েছেন বহু বছর আগেই। মালতী নিজেই সংসারের যাবতীয় রান্নাবান্না সামলায়। তবে ঘরদোর পরিষ্কার করা আর বাসন মাজার জন্য দুপুরবেলা একজন ঠিকেজি আসে। তার সাথে কিছুক্ষণ গল্পগুজব করে আর সন্ধ্যাবেলায় স্বামীর দেওয়া উপহার নতুন রেডিওটা শুনেই অতি সাধারণ মেয়েটার দিন কেটে যায়। বিয়ের পর থেকে সাধ্যমতো মালতীর জন্য এমন ছোটখাটো উপহার প্রায় নিয়ে আসে সায়ন। সে তার স্ত্রীকে বড়ই ভালোবাসে। গত বছর তো কালী পুজোর ছুটিতে বউকে নিয়ে দার্জিলিং কার্শিয়াঙ্গ ঘুরে এসেছে। কিন্তু আশ্চর্যের বিষয়, বিয়ের পর শনিতাপুর গ্রামে তাদের আর কখনো যাওয়া হয়ে ওঠেনি। মালতীর বাবা মা নিয়মিত চিঠি লিখে যোগাযোগ রাখলেও একবারের জন্যও মেয়ে জামাইকে তাদের বাড়িতে যাওয়ার আমন্ত্রণ জানান না। সায়ন ভেবেছিল হয়তো তার কাজের চাপের কথা জেনেই শ্বশুরমশাই জামাইকে আর বিব্রত করতে চান না। কিন্তু জামাই ষষ্ঠীতেও যখন শ্বশুর বাড়ি থেকে কোনো নিমন্ত্রণ এলো না, তখন সায়ন বেশ অবাক হল, পাশাপাশি ক্ষুণ্ণও হয়েছিল। একদিন রাগের মাথায় সে মালতীকে 2 কথা তো শুনিয়েও দিল। তোমার বাবার তো অনেক জমি জায়গা, টাকা পয়সা আছে শুনেছি। তা নিজের একমাত্র মেয়ের জামাইকে বছরে একটা দিন খাওয়াতে কি ওনার মন চায় না? এমন হাড়কিপ্টে লোক আমি বাপের জন্মে দেখিনি। স্বামীর মুখে এমন কথা শুনে মালতী প্রতিবাদ করেনি, কিন্তু অলক্ষ্যে চোখের জল ফেলেছিল। অবশ্য কথাগুলো বলে সায়নের নিজেরই খুব খারাপ লেগেছিল। তাই রাতে শোয়ার পর ম্লান মুখের মালতীকে কাছে ডেকে বুকে জড়িয়ে ধরে সে ক্ষমা চেয়ে নেয়। মালতী প্রথমে চুপ করে থাকলেও পরে স্বামীর বুকে কান্নায় ভেঙে পড়েছিল। শুধু বলেছিল, বাবার কোনো দোষ নেই গো, এর আসল কারণ আমি এখন তোমাকে বলতে পারবো না। সায়ন আর কথা বাড়ায়নি, প্রসঙ্গটা ওখানেই চাপা পড়ে যায়। এরপর জুন মাসের শেষের সপ্তাহে এক রবিবার শনিতাপুর গ্রাম থেকে মালতীর এক কাকা হঠাৎই সায়নদের কলকাতার বাসায় এসে হাজির হলেন। এতদিন পর শ্বশুরবাড়ির তরফ থেকে কাউকে আসতে দেখে সায়ন বেশ খুশিই হল। সে তাকে সম্মানের সাথে বাইরের ঘরে বসিয়ে মালতীকে ডাকতে গেল। কিন্তু নিজের গ্রামের লোককে দেখে খুশি হওয়ার বদলে মালতী যেন এক অজানা ভয়ে আড়ষ্ট হয়ে গেল। তার উপর কাকা যখন জিজ্ঞেস করলেন, কেমন আছিস মা? মালতী অতি কষ্টে কাঁপা গলায় কোনো মতে উত্তর দিল, এই চলছে। বলেই সে চা করার নাম করে দ্রুত রান্নাঘরে পালায়।
দুপুরের খাওয়া দাওয়ার পর সেই কাকা বৈঠকখানার সোফায় পা তুলে আরাম করে বসলেন। তারপর সায়নকে কাছে ডেকে বললেন, এই যে বাবা, তুমি তো বিয়ের পর থেকে আর কোনোদিনও আমাদের শনিতাপুরে গেলে না, হ্যাঁ? এইবার চলো, সামনের সপ্তাহে দিন তিনেক আমাদের ভোগ উৎসব চলবে, গায়ের সবার সাথে দেখাও হয়ে যাবে। কাকার প্রস্তাব শুনে সায়ন হাসি মুখে উত্তর দিল, সে তো খুব ভালো কথা। আমাদের স্কুলের গরমের ছুটি শেষ হতে এখনো দেরি আছে, তার মধ্যে কোথাও ঘুরে এলে তো বেশ হয়। কি বলো মালতী? কিন্তু সায়নের উৎসাহের ঠিক উল্টো প্রতিক্রিয়া দেখা গেল মালতীর মধ্যে। তার সর্বাঙ্গ তখন থরথর করে কাঁপছে। কোনো কথা না বলে সে দ্রুত পায়ে বাথরুমের দিকে চলে গেল। আর একটু পরেই বন্ধ বাথরুমের দরজার ওপাশ থেকে ভেসে এলো বমি করার একটা ক্ষীণ শব্দ। আজকাল মালতীর মাঝে মাঝেই এমন বমির উদ্রেক ঘটে। মালতীর হঠাৎ কি হলো সায়ন তা বুঝে উঠতে পারল না, কিন্তু শেষমেশ সায়নের প্রবল পীড়াপিড়িতে একরকম নিমরাজি হয়েই অবশেষে মালতী স্বামীর সাথে শনিতাপুরে এসে পৌঁছালো। বাড়ির দরজায় হঠাৎ এরকম মেয়ে জামাইকে দেখে মালতীর বাবা কেমন যেন ঘাবড়ে গেলেন। পরক্ষণে আবার নিজেকে সামলে নিয়ে একটা শুষ্ক হাসি হেসে তাদের অভ্যর্থনা জানালেন। এসো এসো বাবা জীবন। মালতীর মা জামাইকে ভেতরে নিয়ে গিয়ে জলখাবার দিয়ে আপ্যায়ন করলেন বটে, কিন্তু পরমুহূর্তেই মেয়েকে নিয়ে অন্য ঘরে চলে গেলেন। মা মেয়েতে কিছু কথা চলছিল। সায়ন কান খাড়া না করেই সে কথার কিছু অংশ ছেঁড়া ছেঁড়া ভাবে শুনে ফেলল। মালতীর মা চাপা কিন্তু ঝাঁঝালো স্বরে মেয়েকে বলছেন, এখানে এলি কেন? তোকে না পই পই করে তোর বাবা মানা করেছিল? হ্যাঁ, এখানে আসার দরকার কি? সায়ন যে সব শুনতে পাচ্ছে সেটা চট করে বুঝতে পেরে মালতীর বাবা গলা খাকড়ি দিয়ে চেঁচিয়ে স্ত্রীকে থামালেন। তোমাদের মা মেয়ের কথাবার্তা পরে হবে কোন, এখন জামাইয়ের কাছে এসে দেখো আর কি লাগবে টাকবে। এই প্রথম তুমি এলে বাবা, কিছু মনে করো না। আমি তোমাকে গত মাসে জামাই ষষ্ঠীতে বলতে পারিনি। আসলে মালতীর মায়ের শরীরটা খুবই খারাপ হয়ে পড়েছিল, এই আর কি। এর উত্তরে সায়ন রীতিমতো লজ্জিত হয়ে বলল, আরে শরীর তো আগে, তাই না? আমি তো আর পালিয়ে যাচ্ছি না, সামনের বার আবার হবে খুন। সায়নের কথা শুনে মালতীর বাবা চোখ নামিয়ে নিলেন। তাকে কেমন যেন ভাবুক দেখালো। মুহূর্তের মধ্যে মুখটা ম্লান হয়ে গেল তার। সায়নের মনে হলো এ বাড়ির লোকেরা বোধহয় এরকম দুঃখী মুখ করে রাখতেই ভালোবাসে। সেদিন বিকেলে সায়ন মালতীকে নিয়ে গ্রাম দেখতে বেরুল। পথে কিছু লোকের সাথে আলাপ হলে সায়ন লক্ষ্য করল সকলের মুখেই কেমন যেন একটা নিষ্প্রভ ভাব। মানুষগুলোর মধ্যে সজীবতা নেই যেন। হাঁটতে হাঁটতে তারা শনিতাপুর গ্রামের উত্তরের জঙ্গলের এক প্রান্তে সুন্দর এক ঝিলের ধারে এসে উপস্থিত হল। সূর্যাস্তের ম্লান আলোয় ঝিলের শান্ত জল দেখতে দেখতে সায়ন মালতীকে আলতো করে জড়িয়ে ধরল। তুমি এতদিন বাদে বাপের বাড়ি এলে, কই একবারও তো তোমায় হাসতে দেখলাম না। একবার একটু হাসো তো দেখি। কই হাসো 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 দেখি। এই বলে সে মালতীর গায়ে কাতুকুতু দিল। তাকে জোর করে একটু হাসালো, কিন্তু এটুকুই সই। হাসিটা দীর্ঘস্থায়ী হলো না। মালতী হাসি থামিয়েই সায়নের দিকে চেয়ে বলল, আমার এখানে আর ভালো লাগছে না, চলো কাল সকালেই ট্রেন ধরে আমরা কলকাতা ফিরে যাই। সায়ন মাথা নেড়ে দৃঢ় গলায় বলল, না, তা হবে না। এসেছি যখন ভোগ উৎসব দেখেই যাব। তোমার সেই গ্রামতুতো কাকাকে কথা দিয়েছি, কই তেনাকে তো আর দেখতে পেলাম না। মালতী এবার অনুনয়ের ভঙ্গিতে বলল, আমি বলছি ভোগ উৎসব তোমার ভালো লাগবে না।
এখানে এমন অনেক কিছু হয় যাতে তোমার ভয় লাগতে পারে। চলো না গো, আমরা ফিরে যাই। স্ত্রীর এরকম একঘেয়ে বায়নায় সায়ন এবার কিছুটা বিরক্ত হয়ে বলল, সেই এক কথা, ফিরে যাই আর ফিরে যাই। আমার পায়রার খোপের মতো ওই ভাড়া বাড়িতে থাকতে দম বন্ধ হয়ে আসে। 2 দিন তো খোলা পরিবেশে থাকতে দাও। আর আমি কি বাচ্চা ছেলে যে আমার ভয় লাগবে? সায়ন রেগে যাচ্ছে দেখে মালতী আর কথা বাড়ায় না। কিছুক্ষণ চুপচাপ থাকার পর পরিবেশটা হালকা করতে সে সায়নের সাথে এটা ওটা নিয়ে গল্প করতে শুরু করে। একটু পর সে তার ভালোবাসার মানুষটার কোলে মাথা দিয়ে সেখানেই শুয়ে পড়ল। গোধূলির আবছা আলোয় সায়নের কোলে মাথা রেখেই মালতী তার ছোটবেলার গ্রামের স্মৃতিগুলোকে মনে করতে লাগল। সেই সমস্ত পুরনো দিনের গল্প সে সায়নকে শোনালো। এভাবে কিছুক্ষণ কাটার পর চারিদিকে অন্ধকার নামতে শুরু করলে তারা বাড়ির পথ ধরল। পরদিন শুরু হলো সেই বহু প্রতীক্ষিত ভোগ উৎসব। গ্রামের এক প্রান্তে অবস্থিত জরাজীর্ণ এক প্রাচীন মন্দিরের সামনে প্রচুর জনসমাগম হয়েছে। মন্দিরের পেছনের দেওয়াল ফুঁড়ে বিশাল আকার এক অশ্বত্থ গাছ আকাশপানে উঠেছে, যেন এই ধ্বংসস্তূপকে আঁকড়ে ধরে রেখেছে এই মহীরুহ। মন্দিরের গর্ভগৃহে অধিষ্ঠিত দেবী শোণিতা। পাথরের এই মূর্তিটি বড়ই অদ্ভুত, কালী ও দুর্গার এক মিশ্র রূপ। কুঁচকুচে কালো মূর্তির লোল জিহবা বের করা, কিন্তু 4 হাতের বদলে দেবীর 12টা হাত, 10টি হাতে নানাবিধ মারণাস্ত্র, আর সামনের 2টি হাতের একটিতে ধানের শীষ ধরা, অপর হাতটি আশীর্বাদের মুদ্রায় অভয় দান করছে। মায়ের চোখ দুটো অসম্ভব উজ্জ্বল, দেখলেই মনে হয় দেবী অত্যন্ত জাগ্রত। মন্দিরের চাতালে দাঁড়িয়ে আছেন দেবীর বৃদ্ধ প্রধান পুরোহিত। পরনে ধবধবে সাদা ধুতি ও উত্তরীয়, একরা সাদা দাড়ি, কোটরাগত বড় বড় চোখ আর শক্ত চোয়াল জানান দিচ্ছে তার ইস্পাত কঠিন ব্যক্তিত্ব। তিনি জলদ গম্ভীর স্বরে মন্দিরের সামনে রাখা প্রকাণ্ড ঘণ্টাটিকে একবার বাজিয়ে নিয়ে ঘোষণা করলেন, সময় উপস্থিত হয়েছে, এবার তোমরা দেবীর ভোগ নির্বাচন করো। গ্রামবাসীরা একে একে এগিয়ে এসে একটা বড় কাঁচের বাক্স থেকে কাগজের চিরকুট তুলে পুরোহিতের হাতে জমা দিতে লাগল। পুরোহিত একে একে কাগজ খুলে মাথা নেড়ে সম্মতি দিতেই সেই ব্যক্তি স্বস্তির নিঃশ্বাস ফেলে সরে গেল। সায়ন লক্ষ্য করল যারা রেহাই পাচ্ছে তারা বেশ খুশি। সে কৌতূহলী হয়ে মালতীর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে জিজ্ঞেস করল, ওই কাগজগুলোতে কি লেখা আছে? মালতী মাথা নিচু করে কম্পিত স্বরে জানালো, কিছুই না, শুধু একখানা কাগজে লাল কালিতে ভোগ শব্দটা লেখা আছে। সেটা যার হাতে পড়বে তাকে। কথা শেষ হওয়ার আগেই পুরোহিতের বজ্রকণ্ঠ শোনা যায়, এবার মালতী মা, তুমি এসো। গত বছর তুমি কুমারী ছিলে, তাই ছাড় ছিলে, কিন্তু এবছর তুমি বিবাহিত হয়ে যোগ্যা হয়েছ। এসো মা, এসে মায়ের ভোগ নির্বাচন করো। মালতী অসহায় চোখে একবার সায়নের দিকে চাইল। সায়ন পরিস্থিতির গুরুত্ব না বুঝেই মালতীকে ঠেলে কিছুটা এগিয়ে দেয়। মালতী আড়ষ্ট পায়ে অত্যন্ত ইতস্তত ভঙ্গিতে সিঁড়ি ভেঙে মন্দিরের চাতালের উপরে ওঠে। ততক্ষণে বৃদ্ধ পুরোহিত বাক্সের মধ্যে থাকা চিরকুটগুলি ভালো করে ঘেঁটে দিচ্ছেন। এবার মালতীর দিকে তাকিয়ে স্মিত হেসে ইঙ্গিতে বোঝালেন যে সেই কাঁচের বাক্স থেকে একটি কাগজ বেছে নিতে। মালতী থরথর করে কাঁপা হাতে বাক্স থেকে একটা কাগজের টুকরো বার করে পুরোহিতের হাতে তুলে দিল। বৃদ্ধ কাগজটি খুললেন। মুহূর্তের মধ্যে তার মুখে একটা চওড়া হাসি ফুটে উঠল। তিনি মালতীর 2 কাঁধ ধরে তার দিকে এক বুক আনন্দ নিয়ে চাইলেন। তারপর তার কপালে সিঁদুরের দীর্ঘ তিলক পরিয়ে দিয়ে বাকি সকলের উদ্দেশ্যে চিৎকার করে ঘোষণা করলেন, আনন্দের সংবাদ,
দেবীর ভোগ নির্বাচিত হয়েছে। আর এবছর মালতী মায়ের গুরুদায়িত্ব পালন করবে। এ কথা শোনা মাত্রই সমবেত জনতা হর্ষধ্বনিতে ফেটে পড়ল। সায়ন কিছুই বুঝে উঠতে না পেরে বিভ্রান্তের মতো এদিক ওদিক চাইতে লাগল। লাল সিঁদুরে রাঙা মালতীর মিষ্টি মুখখানা যেন হঠাৎই পাথর হয়ে গিয়েছে। সে চোখ নামিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। ঠিক তখনই ভিড়ের ভেতর থেকে এক মহিলার বুক ফাটা কান্নার রোল উঠল। সায়ন চমকে উঠে মাথা ঘুরিয়ে দেখল তার শাশুড়ি মা মাটিতে লুটিয়ে পড়ে কাঁদছেন, আর শ্বশুর মশাই তাকে কোনো মতে সামলানোর চেষ্টা করছেন। গ্রামের অন্য মহিলারা মালতীর মায়ের মাথায় হাত বুলিয়ে ইতিমধ্যে সান্ত্বনা দিতে আরম্ভ করেছে। প্রত্যেকের মুখে ভার। কেঁদো না গো, কি করবে বলো, দেবী তো তারে ডেকেছে। হ্যাঁ হ্যাঁ, ওর আর না যে উপায় আছে নাকি? দেবীর ডাক না শুনলি যে সকলেরই অমঙ্গল। নিজের সামলাও গো দিদি, সামলাও। মেয়েটারে হাসি মুখে যেতে দাও দেখি, এছাড়া যে আর কোনো উপায় নেই। তোমার মেয়েটা আমাদের সব বাইরে বাঁচাইতে যাচ্ছে, এ কি কম বড় ব্যাপার মালতীর মা? কিছুক্ষণ বাদে মালতীর মায়ের সামনে পুরোহিত মশাই এসে দাঁড়ালেন। কেঁদো না মালতীর মা, তোমার মেয়ে ভাগ্যবতী বলেই তো এই সুযোগ পেয়েছে। এই বয়সে মায়ার টান ছেড়ে ইষ্টলোকে যাওয়ার কপাল কি সবার হয়? এই আমাকেই দেখো না, মা এখনো এই বুড়োকেই টানলেন না। তাই শান্ত হও, ওঠো, নিজের কর্তব্যটুকু নিষ্ঠার সাথে পালন করো। এবার তোমার মেয়েকে তৈরি করতে হবে তো। বৃদ্ধের কথা শুনে সায়নের মেরুদণ্ড দিয়ে এক হিমশীতল স্রোত বয়ে গেল। ইনি কি সব আবল তাবল বকছেন? মায়ার টান ছেড়ে ইষ্টলোকে, এর মানে কি? মালতীর দিকে এগিয়ে যাচ্ছিল, এমন সময় দেখল তার শাশুড়ি মেয়ের কাছে গিয়ে তাকে ধরে ভেতরের দিকে নিয়ে যাচ্ছেন। মালতী, মালতী, আরে মালতীকে কোথায় নিয়ে যাচ্ছ? কি কি হচ্ছে কি এসব? সায়ন মালতীর দিকে দৌড়ে যেতে চাইল, কিন্তু তার কাছাকাছি পৌঁছানোর আগেই দুইজন সন্ডা মার্কা গ্রামবাসী এসে তাকে বুকে হাত দিয়ে থামিয়ে দিল। কঠোর গলায় বলল, এখন মায়ের ভোগ স্পর্শ করা যাবে না। সায়ন এবার চেঁচিয়ে ওঠে, এসব ভোগটোক কি যাতা বলছেন আপনারা? আমাকে আমার স্ত্রীর সাথে কথা বলতে আটকানোর আপনারা কে? দেখতে দেখতে মন্দির চত্বরে তুমুল হট্টগোল বাঁধল। সায়ন ক্ষিপ্ত হয়ে তেড়ে যেতেই তার শ্বশুর মশাই তাকে ঠেকালেন। এসো, এসো বাবা, শিগগির এসো। ওরা 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 তোমাকে মেরে ফেলবে, আমার দোহাই লাগে। এখন এখন জেদ করো না। ইতিমধ্যে উপস্থিত গ্রামবাসীদের ভেতর একটা চাঞ্চল্য শুরু হতে আরম্ভ করেছে। তাদের প্রচলিত প্রথা, যার সাথে তাদের এবং তাদের গ্রামের ভবিষ্যৎ জড়িয়ে আছে, আর সেই প্রথায় বাধা দিতে আসছে একজন শহুরে লোক। এ তারা কিছুতেই হতে দেবে না, যতই সে গ্রামের জামাই হোক না কেন। পরিস্থিতি বেগতিক বুঝে মালতীর বাবা কোনো মতে সায়নকে টেনে হিঁচড়ে সেখান থেকে সরিয়ে নিয়ে এলেন। ছাড়ুন আমাকে। মালতীকে ওই জানোয়ারগুলোর কাছে একা রেখে আমি কোথাও যাব না। আপনারা কি পাগল হয়ে গেছেন? এমন এমন করো না বাবা, এর সাথে গ্রামের ভালো মন্দ জুড়ে আছে। এই গায়ের জোরে এসব আটকাতে পারবে না বাবা। দোহাই তোমার, বাড়ি চলো, নইলে সর্বনাশ হয়ে যাবে। শ্বশুরবাড়ির দাওয়ায় সায়ন অস্থির হয়ে পায়চারি করছে। শ্বশুরমশাই মাথা নিচু করে বসে আছেন। এবার অন্তত মুখটা খুলুন, কিসের নাটক চলছে এসব? মালতীকে ওরা ওভাবে আটকে রাখলো কেন? কিসের কাগজ ওটা? হে হে আমাদের পোড়া কপাল বাবা। এ হলো গ্রামের ভোগ উৎসব। গত 1 দশক ধরে এই অলক্ষণীয় প্রথা চলে আসছে। ভোগ উৎসব? এটা উৎসব? কিসের উৎসব? কিসের ভোগ?
সেই সেই 50-এর মন্বন্তরের সময় দুর্ভিক্ষে গ্রাম যখন উজাড় হওয়ার জোগাড়, তখন তখন এই বৃদ্ধ পূজারী গ্রামে এসে বিধান দিলেন, গ্রাম বাঁচাতে হলে বলি চাই। নিয়ম হলো গ্রামের কোনো এক সধবা নারীকে হাড়ি কাটে গলা দিয়ে সনিতা দেবীর ভোগ হতে হবে। মানে? যেন আকাশ ভেঙে পড়ল সায়নের মাথায়। সে পায়চারি থামিয়ে ধপ করে বসে পড়ল দালানের ওপর। তার মালতীকে বলি দেওয়া হবে? চোখে যেন আধার নেমে এলো সায়নের। ওদিকে তার শ্বশুর মশাই বলে চলেছেন, বিশ্বাস এই যে এতেই দেবী তুষ্ট হন। প্রতি বছর জুলাই মাসে ধান রোয়ার সময় এই প্রথা পালন করা হয়। আর মায়ের কৃপায় গ্রামে আর কখনো ফসল হানি হয়নি। আজ অব্দি এর অন্যথা হয়নি বাবা। আর এবার মা আমার মালতীকেই বেছে নিয়েছেন। কিন্তু কেন কেন? আপনারা কি পাগল? মানুষ খুন করে দেবীকে তুষ্ট করেন? আপনারা কি মানুষ? শ্বশুর মশাই কোনো উত্তর দিতে পারলেন না, শুধু মাথা নিচু করে বসে রইলেন। তার চোখ দিয়ে অনর্গল জল গড়িয়ে পড়ছে। রাত গভীর হল। সায়ন খাটে স্থির হয়ে বসে থাকতে পারছে না। তীব্র ক্ষোভ আর যন্ত্রণায় ছটফট করছে। পাশের ঘর থেকে শ্বশুর মশাইয়ের চাপা কান্নার শব্দ তখনও ভেসে আসছে। নিজেকে আর ধরে রাখতে না পেরে সায়ন এবার ঝড়ের বেগে সেই ঘরে গিয়ে ঢুকল। আপনারা জানতেন, আপনারা সব জানতেন, তাই না? জেনে শুনে আমাকে দিয়ে মালতীকে এখানে আনালেন। কেন আগে বলেননি এসব? একটা চিঠি দিয়ে অন্তত জানাতে পারতেন। জানলে আমি মরে গেলেও ওকে এই নরকে আনতাম না। মেঝের দিকে তাকিয়ে অপরাধীর মতো বসে রয়েছেন শ্বশুর মশাই। সেইভাবেই তিনি বললেন, বিশ্বাস করো বাবা, আমরা নিরুপায়। এই গোপন কথা বাইরের কাউকে জানানো যে কঠোরভাবে বারণ। বারণ? নিজের মেয়ের জীবনের চেয়ে সেই বারণ বড় হলো? না না, আপনারা সবাই পাগল হয়ে গিয়েছেন। গ্রামের বিশ্বাস, বাইরের লোক জানলে দেবীর কোপে সেই পরিবার ধ্বংস হয়ে যায়। কয়েক বছর আগে এমনটা হয়েছিল বাবা। বংশ নির্বংশ হয়ে গিয়েছিল। সেই ভয়েই আমরা মুখ খুলতে পারিনি। আমাদের ক্ষমা করো বাবা। সন্ধ্যার আবছা অন্ধকার। মন্দির লাগোয়া নাট মন্দির। ভেতরে মালতী পাথরের মতো চুপ করে বসে। পাশে সায়নের শাশুড়ি মা মেয়ের মাথায় হাত বুলিয়ে নীরবে কাঁদছেন। বাইরে বেশ কয়েকজন সন্ডামার্কা গ্রামবাসী পাহারায় মোতায়েন। সায়ন থামের আড়াল থেকে উঁকি মারে। তার চোখে মুখে চরম অস্থিরতা। সে মালতীর দিকে তাকায়। মালতী শান্ত, নির্জীব চোখ দুটো একবার সায়নের দিকে ঘুরলেও তাতে কোনো ভাবান্তর দেখতে পায় না সায়ন। মালতীর কাছে যাওয়ার জন্য এক পা এগোতেই পাহারাদারদের সতর্ক দৃষ্টি তার উপরে এসে পড়ে। সব আমার দোষ। কেন বুঝলাম না তোমার অনিচ্ছার কারণ? আমি যদি জোর না করতাম মালতী, তবে আজ আমরা কলকাতার সেই ছোট্ট পায়রার খোপের বাসায় শান্তিতে ঘুমাতাম। আজ আমার জেদের জন্যই তোমায় ওই হাড়িকাঠের সামনে এসে দাঁড়াতে হলো। বাধ্য হয়ে পুনরায় ফিরে আসতে হয় সায়নকে। ঘরের ভেতর বসে আবারও ছটফট করতে থাকে সে। আমি আর বসে থাকতে পারবো না। আপনারা ভয় পেতে পারেন, কিন্তু আমি মানব না। আমি এক্ষুনি থানায় যাব, পুলিশকে সব জানাবো। চোখের সামনে একটা খুন হতে দেব না আমি। শান্ত হও বাবা, পাগলামি করো না, কোনো লাভ নেই। লাভ নেই মানে? পুলিশ কি মানুষ নয়? তারা আইন মানবে না? থানা কোথায় জানো? এখান থেকে বহু দূর, সেই সদর শহরে। আমাদের এই অজ গায়ে
কোনো পুলিশ চৌকি নেই। তাতে কি, আমি সাইকেল নিয়ে যাব, দরকার পড়লে দৌড়ে যাব। তোকে সত্যিই ভাবছো পুলিশ কিছু জানে না? এত বড় একটা ঘটনা প্রতি বছর হাজার হাজার লোকের সামনে ঢাক ঢোল পিটিয়ে ঘটে, তাকে স্থানীয় পুলিশের অজানা থাকা সম্ভব? ওরা সব জানে বাবা, কিন্তু কেউ কিছু করবে না। আমাদের কপালে এই লিখনই ছিল। পরদিন ভোর তখন সবে 5:30। পূব আকাশে ভোরের আলো ফুটলেও শনিতাপুর গ্রামের বাতাস যেন এক মৃত্যু শীতল ভয়ে জমে আছে। সায়ন যখন শ্বশুরমশাইকে নিয়ে টলতে টলতে মন্দির চত্বরে এসে পৌঁছল, তার বুকের ভেতরটা তখন হাঁপড়ের মতো ওঠানামা করছে। চারিদিকে টাটকা গাঁদা ফুলের মালা দিয়ে মন্দির প্রাঙ্গণ সুসজ্জিত করা, কিন্তু সেই উৎসবের সজ্জা আজ সায়নের চোখে মনে হচ্ছে কোনো শ্মশানের ভয়াবহ আয়োজন। নাটমন্দির আর মূল গর্ভগৃহের ঠিক মধ্যবর্তী স্থানে বসানো হয়েছে সেই বহু চর্চিত কাঠের ভয়ঙ্কর হাড়ি কাঠটি। রক্ত জবার মালা আর চাপ চাপ লাল সিঁদুরে মাখামাখি হয়ে কাঠখণ্ডটি যেন এক আদিম হিংস্রতা নিয়ে হা করে আছে তাজা রক্তের অপেক্ষায়। ওটার দিকে চাইতেই সায়নের শিরদাঁড়া বেয়ে এক হিমশীতল স্রোত নেমে গেল। বৃদ্ধ পুরোহিতের নির্দেশে মালতীর বাবা মেয়ের হাত ধরে তাকে হাড়ি কাঠের সামনে নিয়ে এলেন। মালতীর বাবার দিকে তাকিয়ে পুরোহিত মশাই বললেন, তোমার মেয়ে মালতী সনিতা দেবীর ভোগ হিসাবে নিজেকে নির্বাচিত করেছে। তুমি তোমার মেয়েকে আমার হাতে তুলে দিলে তবেই আমি ভোগ নিবেদন করে দেবীকে তুষ্ট করতে পারি। মালতীর বাবা থরথর করে কেঁপেই চলেছেন, তার চোখ দিয়ে যেন বানের জল ছুটছে। মেয়েকে একবার আঁকড়ে ধরলেন তিনি। আমাকে ক্ষমা করে দিস মা। আমি তোর বাবা হয়েও আজ তোকে বাঁচাতে পারলাম না। আমার মতো পাপী আর কেউ নেই রে মা। এই দিন আমার কলিজার টুকরোকে ও আজ মায়ের ভোগে নিয়োজিত হোক। অসহায় বাবা টলতে টলতে চাতাল থেকে নিচে নেমে এলেন। মালতী পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে। বৃদ্ধ পুরোহিত হাড়ি কাঠের দিকে আঙুল দেখিয়ে বললেন, লগ্ন যে বয়ে যায় মা, এবার এসো, এই হাঁড়ি কাঠের সামনে হাঁটু গেড়ে বসো, মায়ের চরণে নিজেকে সঁপে দাও। মালতী আর কোনো কথা বলল না, প্রতিবাদও করল না। সে ধীরে ধীরে এগিয়ে গিয়ে বাধ্য মেয়ের মতো হাড়ি কাঠের সামনে হাঁটু কেড়ে বসল। নিচে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে সায়নের মাথার শিরাটা দপদপ করে উঠল। তার মনে হলো পৃথিবীটা পায়ের নিচ থেকে যেন সরে যাচ্ছে, আর নিজেকে ধরে রাখতে পারল না সে। না, খবরদার, সরে যান আপনারা। মালতী উঠছো না কেন? তুমি পালাও ওখান থেকে। আমি আসছি মালতী, তোমাকে আমি মরতে দেব না। দুইজন বলিষ্ঠ লোক যেন সায়নের জন্যই ওঁত পেতেছিল। তারা সায়নকে খপ করে ধরে ফেলল। সায়ন নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করতে করতে প্রাণপণে চেঁচাতে লাগল, এসব তো ইললিগাল। আপনারা একটা ফালতু কুসংস্কারের দোহাই দিয়ে এতজন মিলে এইভাবে একজনকে খুন করতে পারেন না। আইন, আদালত, পুলিশ বলে কি এখানে কিছু নেই? সায়নের আর্তনাদে কারো কোনো হেলদোল হলো না। বৃদ্ধ পুরোহিত নিজের হাতে মালতীর মাথাটা হাড়ি কাঠের গর্তে সঠিকভাবে বসিয়ে দিলেন। একটু ভুলচুক হওয়ারও উপায় নেই। এক কোপে ধর থেকে মুন্ডু আলাদা হওয়া দরকার। আর কোনো উপায়ন্তর না দেখে সায়ন তখন প্রচণ্ড কান্নায় ভেঙে পড়েছে। হাত জোর করে সে একভাবে বলে চলল, মালতী, দয়া করুন,
আমাকে ওর সাথে শেষবারের মতো দুটো কথা বলতে দিন। দয়া করুন, অন্তত এটুকু দয়া করুন। বৃদ্ধ পুরোহিতের এবার বোধহয় একটু মায়া হলো। তিনি ইশারায় ষণ্ডা লোক দুটোকে সায়নের ওপর থেকে তাদের বজ্রমুষ্টি শিথিল করতে বললেন। মুক্তি পেতেই সায়ন দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ঝড়ের বেগে মন্দিরের সিঁড়ি ভেঙে ওপরে উঠে আসে। হাড়িকাঠের গর্ত থেকে মালতীর মুখটা দুই হাতে তুলে ধরে কান্নারুদ্ধ কণ্ঠে বলে, মালতী, আমি বুঝতে পারিনি তোমাকে এখানে জোর করে নিয়ে এসে আমি জীবনের সব থেকে বড় ভুল করেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও মালতী, আমাকে ক্ষমা করো। মালতী মুখে কিছু বলল না, শুধু নিজের কম্পিত হাতটা তুলে সায়নের গালে আলতো করে ছুঁয়ে তাকে শেষবারের মতো সান্ত্বনা দিল। সায়ন তার সেই হাতটা আঁকড়ে ধরে শিশুর মতো কাকুতি মিনতি করে উঠল, আমাকে ছেড়ে যেও না মালতী, আমাকে ছেড়ে যেও না। তোমাকে ছাড়া আমি কি নিয়ে বাঁচবো? আমাদের যে কত স্বপ্ন, আমাদের সন্তান। এইটুকু বলেই সে হঠাৎ থমকে গেল। এক মুহূর্ত কি যেন ভেবে নিয়ে ঘুরে দাঁড়ালো। তারপর পুরোহিত মশাইয়ের দিকে বিস্ফারিত দৃষ্টিতে তাকিয়ে চিৎকার করে বলল, আপনি তো ওকে দেবীর বলি দিতে পারেন না। আমার স্ত্রী যে অন্তঃসত্ত্বা, ওকে মারলে তো একসাথে দুটো প্রাণ হত্যা করা হবে। দেবী কি তা মেনে নেবেন? সায়নের এই কথায় বৃদ্ধ পুরোহিত এবার সত্যিই কিছুটা ভড়কে গেলেন। তার কপালে চিন্তার ভাঁজ পড়ল। তিনি মাথা নেড়ে বিড়বিড় করে বললেন, না, এ হতে পারে না। এমন ভুল তো মা হতে দেবেন না। পরক্ষণে তীক্ষ্ণ দৃষ্টিতে সরাসরি মালতীর দিকে চাইলেন। গম্ভীর গলায় প্রশ্ন করলেন, মা, তুমি সত্যিটা বলো। সমস্ত গ্রামের ভবিষ্যৎ এখন তোমার উত্তরের উপর নির্ভর করছে। মালতী কিছু বলার আগেই সায়ন মরিয়া হয়ে জোর গলায় বলে উঠল, ও কি বলবে? ও তো লজ্জায় বলতে পারছে না। কলকাতায় আমার কাছে ডাক্তারের প্রেসক্রিপশন আছে, আপনি চলুন, আমি সব দেখিয়ে দেব। কিন্তু পুরোহিত মশাই সে কথায় কান দিলেন না। সায়নের দিকে একবারও না তাকিয়ে মালতীর উত্তরের প্রতীক্ষায় তার দিকে এক দৃষ্টে চেয়ে রইলেন। মালতী শান্ত হয়ে একবার সায়নের দিকে চাইল। তার সেই দৃষ্টিতে ছিল গভীর ভালোবাসা আর এক অব্যক্ত বিদায়ের সুর। তারপর সে পুরোহিত মশাইয়ের দিকে তাকিয়ে স্থির স্পষ্ট গলায় বলল, আমার স্বামী আমাকে বাঁচাতে মিথ্যে কথা বলেছে। আমি গর্ভবতী নই। আমি দেবীর ভোগ হতে সম্পূর্ণ প্রস্তুত। সায়ন পাগলের মতো মালতীর মুখ চেপে ধরে চেঁচিয়ে উঠল, না না না, তুমি চুপ করো, দয়া করে তুমি চুপ করো। কিন্তু ততক্ষণে মালতীকে বাঁচানোর সায়নের শেষ মিথ্যে চেষ্টাটুকুও সকলের সামনে ধরা পড়ে গিয়েছে। মালতী সায়নের হাতটা সরিয়ে দিয়ে তার মাথায় হাত বুলিয়ে পরম মমতায় বলল, একটু শান্ত হও, তোমার শরীর খারাপ করছে। আমার একটা কথা শোনো, তুমি এখন বাড়ি চলে যাও, এদিকে ফিরে আর দেখো না, তোমার ভালো লাগবে না গো। ষণ্ডা মার্কা লোক দুইজন সায়নকে জোর করে টেনে হিঁচড়ে চাতাল থেকে নামানোর চেষ্টা করছে। সায়ন প্রাণপণে নিজেকে তার থেকে ছাড়ানোর চেষ্টা করছে। মালতী, তুমি তার ঠিক চোখে বলেছিলে। মুখে চরম অনুশোচনা। আমি ভুল ছিলাম। কেন আমি তোমার কথা শুনলাম না? কেন কেন তোমাকে জোর করে নিয়ে এলাম? আমি ভুল করেছি, ভুল। মায়ের কাজে আর বাধা দিও না, যাও নিচে গিয়ে দাঁড়াও। কিছুক্ষণ অসম ধস্তাধস্তির পর সায়নকে চাতাল থেকে এক প্রকার নিচে ছুঁড়ে ফেলে দিল ওরা। সায়ন টলতে টলতে ধুলো মাখা শরীরে কোনো ক্রমে উঠে দাঁড়ালো। তার দৃষ্টি ঝাপসা হয়ে আসছে। মালতী, না। চাতালের উপরে পুরোহিত মশাই মালতীর মাথাটা ধরে পুনরায় হাড়ি কাঠের গর্তে শক্ত করে বসিয়ে দিলেন।
জয় মা শনিতা, জয় মা। মাগো, তোর ভোগ গ্রহণ কর মা। স্থির হও মা, নড়বে না একদম। মালতী ধীরে ধীরে তার চোখ দুটো বন্ধ করে ফেলল। তার গলা বেয়ে শেষ কান্নার ফোঁটা গড়িয়ে পড়ল। বৃদ্ধ পুরোহিত পাশে রাখা বিশাল চকচকে খাঁড়াটা নিজের দু হাতে মাথার ওপরে তুলে ধরলেন। খাঁড়াটা রোদের আলোয় ঝিলিক দিয়ে উঠল। এটাই বোধহয় সায়নের মুখ থেকে নির্গত তার শেষ আর্তনাদ। এরপর তার চোখ মুখের ভঙ্গিটা কেমন একটা হয়ে গেল। উদ্দেশ্যহীনভাবে ঘুরে চলা তার দৃষ্টি দেখে বোঝাই যাচ্ছে এ সংসারের সমস্ত কিছুর প্রতি তার মায়া যেন এক লহমায় উবে গিয়েছে। ওদিকে চাতালের উপরে গড়াগড়ি খাচ্ছে মালতীর সদ্য কেটে পড়া রক্তাক্ত মাথাটি। ধরটি বোধহয় একবারের জন্য কেঁপে উঠে থেমে গিয়েছে চিরতরে। উপস্থিত গ্রামবাসীরা জয়ধ্বনিতে মেতেছে। তবে সায়নের আর এসবে কোনো ভ্রুক্ষেপ নেই। সে একবারও চাতালের দিকে না তাকিয়েই উল্টো দিকে ফিরে হাঁটতে শুরু করল। তার হাঁটার ভঙ্গিও কেমন যেন অস্বাভাবিক হয়ে গিয়েছে। নিজের প্রিয়তমার এহেন অবস্থা দেখে উন্মাদ হয়ে গেল সায়ন। কিছু দূর হেঁটে উদ্ভ্রান্তের মতো ছুটতে আরম্ভ করল সে। তখনও মন্দির প্রাঙ্গণ থেকে ভেসে আসছে গ্রামবাসীর উলুধ্বনি জয়ধ্বনির শব্দ। দেবীর ভোগ সম্পূর্ণ হল। তবে গ্রামবাসীদের বিশ্বাস দেবী তুষ্ট হয়েছেন। এবছরেও গেলবারের মতো ভালো ফসল হবে। তাদের স্ত্রী সন্তানেরা সব সুখে শান্তিতে থাকতে পারবে। কেবল এক অভাগা স্বামী তার সর্বস্ব খুইয়ে উন্মাদের মতো পথে পথে ঘুরে বেড়াবে, এই যা। তবে তাতে কার কি বা এসে গেল? গ্রামবাসীরা তো শান্তিতে বাঁচবে। কালবৈশাখীর ঝোড়ো হাওয়ায় প্রকৃতি তখন রুদ্রমূর্তি ধারণ করেছে। ঘন কালো মেঘ চিরে বিদ্যুতের ঝলকানি মাঝে মাঝে ঠাকুর দালানের অন্ধকারকে তীক্ষ্ণ আলোয় বিদীর্ণ করে দিচ্ছে। পর মুহূর্তেই আবার সব গহীন তিমিরে নিমজ্জমান। সেই আলো আঁধারির খেলায় একটি থামের আড়ালে লাল পেড়ে সাদা তাঁতের শাড়ি পরা এক সধবা মহিলাকে মুখ নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। তার সিক্ত চোখের দৃষ্টি নিবদ্ধ সামনের কাঠের বিশাল বন্ধ দরজাটার দিকে। বুকে একরাশ আত্মগ্লানি আর অজানা ভয়ের দোলাচল। এই কিছুক্ষণ আগেই তিনি তার ষোড়শী কন্যাকে মন্দিরের অশীতিপর আচার্য মশায়ের কাছে রেখে এসেছেন। শনিতাপুর গ্রামের দীর্ঘদিনের অলিখিত রীতি এটাই। গ্রামে জন্মানো মেয়েরা রজস্বলা হওয়া মাত্রই তাদেরকে শনিতা দেবীর চরণে অর্পণ করতে হয়। অর্থাৎ দেবীর প্রধান সেবায়েত আচার্য মশাই তথা পুরোহিত মশাইকে সেবা দিয়ে তুষ্ট করতে হয়। বিশ্বাস এই যে এতেই পরিবার ধনধান্যে পূর্ণ থাকে। আর বিশেষ করে ভোগ উৎসবে মা দয়া করে সেই পরিবারের মেয়ের প্রাণ নেন না, অন্যথায় দেবীর কোপে সব ধ্বংস হয়ে যায়। গ্রামের গরিব চাষিরা আচার্য মশায়ের এই নির্দেশ অমান্য করার সাহস পায় না। অমান্য করলে দেখা গিয়েছে ফসলে পোকা লেগেছে, পুকুরের মাছ মরে ভেসে উঠেছে।
তবে জমিদার বা মহাজনদের জন্য নিয়ম আলাদা। তারা মেয়ের বদলে মন্দিরের কোষাগারে সোনা জমা দিয়েই দায় সারে। তবে সোনা দানা বা টাকা পয়সায় আপাত নির্লিপ্ত আচার্য মশাই, ওসব তার শাগরেদরাই ওজন করে গুছিয়ে নেয়। কিন্তু গরিবের তো সোনা নেই, তাই তাদের ঘরের জ্যান্ত সোনাকেই সেবায়েতের ভোগে লাগাতে হয়। হঠাৎ বাজ পড়ার তীব্র কর্কশ শব্দে মহিলার বুকটা ছ্যাঁত করে উঠল। ওই ভয়ঙ্কর শব্দের আড়ালে যেন এক নারী কণ্ঠের আর্তনাদ চাপাও পড়ে গেল। সে শব্দ মহিলার কানে এলেও পরক্ষণেই নিজেকে প্রবোধ দিলেন এ নির্ঘাত তার মনের ভুল। দেবীমা নিশ্চয়ই তার মেয়েকে রক্ষা করবেন, কিন্তু তার ভুল ভাঙতে সময় লাগল না। মুহূর্তের মধ্যেই মন্দিরের এক ষণ্ডা চেহারার সেবায়েত, নাম গজপতি, ভয়ে কাঁপতে কাঁপতে এদিকেই দৌড়ে এলো। পাশে দাঁড়ানো মহিলার দিকে ভ্রুক্ষেপ না করে সে সোজা আচার্য মশাইয়ের বন্ধ দরজায় দুমদুম করে ধাক্কা দিতে শুরু করল। দরজা খুলুন। সর্বাঙ্গ ভিজে যাওয়া লোকটার গা বেয়ে জল গড়িয়ে লাল মেঝের শুকনো অংশটাও ভিজিয়ে দিল। কিছুক্ষণ ধাক্কাধাক্কি করার পর বিরক্ত মুখে দরজা খুলে বেরিয়ে এলেন আচার্য মশাই। খালি গায়ে সাদা পৈতেধারী ব্রাহ্মণের চোখ দুটো তখন রাগে জ্বলছে। চিৎকার করে তিনি বললেন, আহা মোক্কতাকার, তোকে বলেছি না আমার ঘরের দরজা বন্ধ থাকলে বাইরে অপেক্ষা করবি। গুরুদেব, আমার আমার দোষ মাফ করবেন গুরুদেব, মাফ করবেন। তাকে দেখলাম। কাকে দেখলি আবার? সেই কণ্ডকাঠা। আমি জঙ্গলের মধ্যে দিয়ে মন্দিরের দিকেই আসছিলাম কিনা হঠাৎ দেখি পিছনে এক মেয়ে ছেলের চিৎকার। আমি পিছন ফিরতেই দেখি লাল বেড়ে সাদা শাড়িতে এক মেয়ে দাঁড়িয়ে। আর ওরে হতভাগা, কথাটা কণ্ডকাটা নয়, স্কন্ধকাটা। ওই হলো গুরুদেব, সেই ভয়ঙ্কর মেয়েটা আমাকে তাড়া করেছিল। আমি কোনো মতে প্রাণ হাতে করে মন্দিরে পৌঁছেছি। কোন মেয়ে? চিনব কি করে গুরুদেব? কণ্ডকাটা তো মানে মুন্ডু কাটা। আচার্য মশাই বিরক্তির চরম সীমায় পৌঁছে বললেন, ওহ, তুই আবার কলকে টান দিয়েছিস। দেখি মুখ কাছে নিয়ে আয়। গজপতি কাছে আসতেই তার মুখের ঘ্রাণ পেয়ে আচার্য বিশ্রী মুখভঙ্গি করে উঠলেন। স্কন্ধকাটা, তাই না? এক্ষুনি আমার সামনে থেকে বিদায় হ মূর্খ, নয়তো দেখবি তোর মুন্ডুখানাও কাটা গেছে। গজপতিকে তাড়িয়ে গজগজ করতে করতে ঘরে ফেরার মুখেই তিনি থমকে দাঁড়ালেন। থামের আড়ালে সেই মহিলাকে দেখতে পেলেন। বৃষ্টির ছাঁটে মহিলার শাড়ি ততক্ষণে পুরোটাই ভিজে গিয়েছে, আর সেই ভেজা শাড়ি মহিলাটির সুঢৌল শরীরের প্রতিটা খাঁজকে যেন ফুটিয়ে তুলেছে চরমভাবে। দৃশ্যটা আচার্য মশায়ের বৃদ্ধ শরীরে যেন বিদ্যুৎ প্রবাহ ঘটাল। এদিকে মহিলাটির চোখ তখন ব্যাকুল হয়ে ঘরের ভেতরের দিকে উঁকে ঝুঁকে মারছে। আচার্য মশাই মহিলার অসহায় অবস্থাটা কিছুক্ষণ দেখলেন, তারপর গলার স্বর কিছুটা নরম করে বললেন, তোমার মেয়ের সেবার কাজে বাধা পড়ে গেল গো। আর কিছুক্ষণই বাকি ছিল, গজপতি মর্কটটা এসে সব নষ্ট করে দিল। মহিলা আতঙ্কে কেঁদে ফেললেন। কি হবে আচার্য মশাই? এবছর কি তবে গড়ে ফসল উঠবে না? তাহলে আমার ছেলেটাকে খাওয়াবো কি? আমরাই বা কি খাবো বলুন? সেই তো, কি অলক্ষণে ব্যাপার ঘটে গেল বলো তো। অলক্ষণে তো আমার মেয়ে কান সকাল থেকে গ্যাট হয়ে বসে আছে, কিছুতেই সে আসবে না। বলে কিনা আপনি কষ্ট দেন। তখনই আমার মনে কু ডেকেছিল। সে আমাকে যা বলার বলুক, ক্ষতি নেই, কিন্তু মায়ের আদেশ মান্যি না করলে আমি তো কিছুই করতে পারি না। তাই তো ভাবি
গজপতির এত সাহস হলো কি করে যে আমার দুয়ারে ধাক্কা দেয়? এখন বুঝছি ওকে মাই পাঠিয়েছেন। আচার্যি মশাই, আপনার পায়ে পড়ি, কিছু একটা উপায় করুন। আমার অলক্ষী মেয়েটার পাপে যেন স্বামী ছেলে কষ্ট না পায়। আচার্য মশাইয়ের দৃষ্টি তখনও মহিলার শরীরের ভাঁজে ভাঁজে ঘুরে বেড়াচ্ছে। আহা, এ কি করো? তুমি তো মা, তোমাকেই এর প্রায়শ্চিত্ত করতে হবে। তোমার মেয়ের ব্যর্থ হওয়া সেবার কাজটা তোমাকেই এবার সম্পূর্ণ করতে হবে। কথাটা শুনে সে কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে সেই ব্যক্তিত্ববান পুরুষটির দিকে চেয়ে রইলেন। আচার্য মশাই নিঃশব্দে নিজের ঘরের দিকে তর্জনী নির্দেশ করলেন। মহিলা ধীর পায়ে নিজের সিক্ত শাড়ির আঁচল দিয়ে শরীরটাকে যথাসম্ভব ঢেকে মাথা নিচু করে ঘরের দিকে এগিয়ে চললেন। ঘরের মধ্যে মা ঢুকছে দেখে সেই অলক্ষী অবাধ্য মেয়েটা ঘর থেকে যখন বেরিয়ে আসছিল তখন উঁচু চৌকাটে বেশ জোরে একটা হোঁচট খেল। অস্ফুটে তার মুখ থেকে বেরিয়ে এলো, তবে তাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়েই বৃদ্ধ আচার্য মশাই তার মুখের ওপর দরজার কপাটটা বন্ধ করে দিলেন। পরবর্তী কয়েকদিনে গজপতির দেখা সেই মুন্ডুবিহীন সদবা মেয়েটাকে গ্রামের অনেকেই দেখতে পেল। মন্দিরের চত্বরের আশেপাশেই তাকে বেশি দেখা যাচ্ছে। এলাকায় বেশ আতঙ্কের সৃষ্টি হল। বাড়ির রোয়াকে, চায়ের দোকানে বা মুদিখানায় সর্বত্র একটাই আলোচনা, গ্রামে পেতনির আগমন ঘটেছে। রাস্তার ধারে গণেশ ময়রার দোকানে আড্ডারত এক ব্যক্তি বললেন, পেতনি কেন বলো হে? পেতনির কিন্তু মুন্ডু থাকে। পাশ থেকে আরেকজন ফোড়ন কাটল। আর স্কন্ধ কাটা যে বলছো সে তো পুরুষ হয়, মহিলা হবে না। তৃতীয় ব্যক্তি, যার দাঁতগুলো কুলোর মতো বড়, সে একটু খ্যাঁক খ্যাঁক করে হেসে বলল, তোমাকে এসে বলে গেছে ট্রেন লাইনে কাটা পড়লে এরকমটা হয়। তা ট্রেন মেয়ে ছেলে দেখলি থেমে যায় বুঝি? গ্রামের বিজ্ঞজনদের এই মতামতের মাঝে স্কুলের অঙ্কের মাস্টার সুধীরবাবু ধীর গলায় বললেন, আচ্ছা, আমার একটা কথা মনে হচ্ছে। সবাই ফিরে তাকালো। কি মাস্টার মশাই? ভোগ উৎসবে যারা মায়ের বলি হন তাদের মধ্যে কেউ হতে পারেন। চমকে উঠল সবাই। একজন অবশ্য প্রতিবাদ করে বলল, এ কেমন কথা মাস্টার মশাই? মায়ের ভোগ মানে তো তারা মহাভাগ্যবতী। আচার্য মশাই বলেছেন তারা সবাই শনিতা লোকে এখন মহাসুখে অবস্থান করছেন। সবাই সায় দিল। হ্যাঁ, ঠিক ঠিক, তাই তো জানি। ঠিক বলেছ, মা নিজেই ওদেরকে বেছে নেন। মাস্টারের ভক্তি চিরকালই কম, কি বলো হে? সুধীরবাবু মাথা নেড়ে বললেন, আরে না না, আমি সে কথা তো বলিনি। মা হয়তো কোনো বছর ভোগ ঠিক মতো পাননি, তাই গ্রহণ করেননি। তোমরা গেল বছরের কাণ্ড কারখানা এর মধ্যেই ভুলে গেলে? মালতীর স্বামী তার স্ত্রীকে গর্ভবতী বলেছিলেন, তা সত্ত্বেও তাকে দেবীর ভোগ বানালেন আচার্যি মশাই। মিষ্টির দোকানের জটলায় পিন পতন নিস্তব্ধতা নামল। গণেশ ময়রা মাছি তাড়াতে তাড়াতে কান খাড়া করে সবটাই শুনছিল। এবার সে আমতা আমতা করে বলল, আরে কি মুশকিল, মালতী মা তো নিজেই সে কথা মিথ্যে বলে সবার সামনে স্বীকার করেছেন। তোমরা সে সময় ছিলে না নাকি? শোনোনি? মাস্টার মশাই আবার যুক্তি দিলেন, সে তো আমি শুনেছি, কিন্তু মালতী নিজের পুণ্য লাভের আশায় বা স্বামীকে বাঁচাতে তো মিথ্যে কথা বলতেই পারে, তাই না? একজন চিন্তিত মুখে বলল, সে হয়তো দোনামোনায় বলেছিল। তাছাড়া ভোগের আগে মালতী বেশ ঘোরের মধ্যে ছিল, এ দেখোনি তোমরা? তার কথা একবার যাচাই করে নেওয়া উচিত ছিল। তার মানে ওই স্কন্ধ কাটা মালতী? আচ্ছা, হতেও তো পারে। মুক্তি না পেয়ে এখন এই গ্রামেই ঘোরাফেরা করছে সে। ব্যাপারখানা আন্দাজ করেই
সকলের শির দাঁড়া দিয়ে হিম স্রোত বইতে লাগল। সূর্য ডোবার সাথে সাথে গণেশ ময়রাও ভয়ে দোকানের ঝাঁপ বন্ধ করে দিল। পরদিন সকালে এক ভয়ানক কাণ্ড ঘটল। মন্দিরের দক্ষিণ প্রান্তে ধান ক্ষেতের নালার মধ্যে মন্দিরের আর এক সেবায়েত নরপতিকে জ্ঞানশূন্য অবস্থায় পাওয়া গেল। তার চোখে মুখে জল ছেটাতেই জ্ঞান ফিরল। তার মুখ থেকেই জানা গেল, রোজকার মতো আমি ভোরে প্রাতক্রিয়া করতে ওই ক্ষেতের ভেতরে গিয়েছিলাম। হঠাৎই তখন ঝমঝম করে একটা নুপুরের আওয়াজ শুনতে পেলাম। ভাবলাম কোনো মেয়ে ছেলে হয়তো এসেছে, তাই তাড়াতাড়ি গাছ ছেড়ে উঠে পড়তে যাচ্ছিলাম। তখন পাশে রাখা ওই জলের ঘটিটা খুঁজতে মাটি হাতড়াচ্ছিলাম। হঠাৎই হাতের নাগালে গোল মতো কিছু একটা ঠেকলো। ভাবলাম হয়তো ওই ঘটিটাই হবে, কিন্তু যেই না সেটা চোখের সামনে ধরেছি, ওরে বাবারে, দেখি ওটা কোনো ঘটি নয়, ওটা একটা মানুষের মরা কাটা মুন্ডু, শুকনো হাড়, তার উপর গত হয়ে যাওয়া চোখ। ওরে বাবারে, কি বিভৎস ঘটনা, কি বিভৎস ঘটনা! আমি আর তাকিয়ে থাকতে পারলাম না, আমি। নরপতির এই কথা শুনে উপস্থিত সবার রক্ত যেন মুহূর্তে হিম হয়ে গেল। সবাই দল বেঁধে আচার্য মশায়ের কাছে এলো। নরপতি নিজেই ঘটনার বিবরণ দিল। সব শুনে প্রধান পুরোহিত আচার্য মশাই গম্ভীর হয়ে বললেন, ব্যাপারখানা এত ঘন ঘন ঘটছে, এ তো ভালো লক্ষণ নয়। মনে হয় গ্রামের কোনো শত্রু এসব করে গ্রামবাসীদের ভয় দেখানোর চেষ্টা করছে। দেখি থানায় লোক পাঠিয়ে ওরা যদি এর কোনো কিনারা করতে পারে। গ্রামবাসীরা সমস্বরে আপত্তি জানিয়ে উঠল। এ পুলিশের কর্ম নয় আচার্য মশাই। গ্রামে নিশ্চয়ই পেতনির আগমন ঘটেছে। ওঝা নিয়ে এসে ঝাড়ফুঁক করলেই একমাত্র কাজ হবে। আরে হ্যাঁ, আমাদেরও তো তাই মনে হয়। হ্যাঁ, ঠিক বলেছে, ঠিকই তো বলেছে। আচার্য তাদের কথায় কান না দিয়েই দৃঢ় ও গম্ভীর গলায় বললেন, তোমরা সবাই শনিতা দেবীর সন্তান। মনে রেখো, এই পবিত্র স্থানে কোনো অপদেবতার ঠাঁই হবে না। হঠাৎই সেই ভিড়ের ভেতর থেকে একজন কম বয়সী ছোকরা সাহস সঞ্চয় করে এগিয়ে এসে বলল, আমি হলপ করে বলছি, এ হলো মালতী। গেল বছর আপনি ভালো করে খবর না নিয়ে একজন গর্ভবতীকে দেবীর বলি চড়ালেন। এখন সেই ফিরে এসেছে প্রতিশোধ নিতে। কথাটা শোনা মাত্র আচার্য মশাই তার দিকে আগুনের মতো তপ্ত দৃষ্টি নিক্ষেপ করলেন। পরিস্থিতি বেগতিক দেখে পেছন থেকে এক প্রৌঢ় তড়িঘড়ি ছেলেটিকে টেনে ভিড়ের আড়ালে নিয়ে গেল। আচার্য এবার উপস্থিত অন্যদের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, তোমাদেরও কি একই অভিমত? তোমরাও কি মনে করো যে মা নিজের ভোগ নির্বাচনে ভুল করেছেন? সামনে দাঁড়ানো এক বৃদ্ধ ভয়ে ভয়ে হাত জোর করে বললেন, মা ভুল করবেন? এ কেমন অলক্ষণিক কথা আচার্য মশাই। কিন্তু গ্রামে যখন এসব উপদ্রব শুরু হয়েছে, তখন একবার কোনো ওঝা ডেকে একটা পুজো করিয়ে নিলেই তো ভালো হয়, আমাদেরও মনটা শান্ত হয়। আচার্য কিছুক্ষণ চুপ করে থেকে গভীর চিন্তামগ্ন হলেন। তারপর শান্ত অথচ ভারী গলায় বললেন, ঠিক আছে, তবে শোনো, কোনো সামান্য ওঝা ঠোজার দরকার নেই। আমি নিজে একজন তন্ত্রসিদ্ধ ব্রাহ্মণ।
আগামী অমাবস্যাতেই এই মন্দিরে আমি নিজেই এক মহাযজ্ঞ করব। তোমরা বলছো মায়ের ভোগে তোমাদের সন্দেহ আছে। বেশ, সেদিন মায়ের চরণে আবার একটা পাপ স্খলন বা প্রায়শ্চিত্ত ভোগ নিবেদন করা হবে। বলো, তোমরা রাজি আছো? শেষের বাক্যটা শুনে সকলে হতচকিত হয়ে গেল। তাদের নীরবতা দেখে আচার্য মশাই আবারও বলে উঠলেন, কি হলো, এখন সবাই চুপ কেন? তোমরা যা চাও তাই তো আমি ব্যবস্থা করছি। তবে শর্ত একটাই, এবার তোমরা নিজেরা ঠিক করবে যে মায়ের ভোগ কে হবে। আমি আর এর মধ্যে নেই। আহা, রাগ করছেন কেন আচার্য মশাই? আপনি পথ না দেখালে আমরা তো চোখে অন্ধকার দেখব। আমি তো আছি। শুধু এবার তোমরা গ্রাম থেকে এক অনহুড়া ঋতুমতী নারীকে দেবীর ভোগ হিসেবে ঠিক করো, কেমন? বাকিটা আমার উপর ছেড়ে দাও। আচার্যের এই নির্দেশের পর গ্রামবাসীরা পড়ল চরম বিপদে। অমাবস্যার আর মাত্র 3 দিন বাকি। এর মধ্যে কাকে বলি দেওয়ার জন্য প্রস্তুত করবে তারা? গ্রামে অনেক তর্ক বিতর্ক হল, জটলা হল, কিন্তু বলাই বাহুল্য, নিজের আইবুড়ো মেয়েকে কেউ নিশ্চিত মৃত্যুর মুখে ঠেলে দিতে রাজি হল না। যাদের ঘরে একের অধিক মেয়ে তাদেরও অনেক বোঝানো হল, কিন্তু কেউই শুনল না। শনিতাপুরের আকাশে আবারও এক কালো ছায়া ঘনিয়ে এলো। তবে কি এবারেও মায়ের ভোগে বাধা পড়বে? অমাবস্যার ঠিক আগের রাত। শনিতাপুরের আকাশ আজ যেন একটু বেশি অন্ধকার। বাতাসও ভারী হয়ে আছে এক অশুভ সংকেতে। মন্দির প্রাঙ্গণে নেমেছে শ্মশানের নিস্তব্ধতা। আচার্য মশাই পুজোর যাবতীয় আয়োজন খুঁটিয়ে দেখে গজপতি ও নরপতিকে ছুটি দিয়ে নিজের ঘরে ফিরলেন। সাগরের 2 জন নাট মন্দিরের পশ্চিম প্রান্তের সেই প্রাচীন পুকুরঘাটটির দিকে চলে গেল। সেখানে বসে গাজার কলকে টান না দিলে তাদের রাতের ঘুম আসে না। আচার্য মশাই ব্যতিক্রম নন। রাতে শোয়ার আগে আফিমের নেশা করা তার বহুদিনের অভ্যাস। ওই সেবায়েতরাই ভক্তি ভরে গুরুদেবকে সেসব জোগাড় করে দেয়। রোজকারের মতো আজও আফিমের নেশায় আচার্য মশায়ের চোখ যখন ঢুলু ঢুলু, রাত তখন প্রায় 9টা। চারপাশ শুনশান। হাতে হ্যারিকেন লণ্ঠনটা ঝুলিয়ে টলতে টলতে তিনি প্রস্রাবখানার দিকে পা বাড়ালেন। ঠাকুর দালানের দীর্ঘ অলিন্দ পেরিয়ে যেই না তিনি একটু নির্জনে এসেছেন, আচমকা এক শব্দে তার পা থমকে গেল। বাতাসে ভেসে আসছে এক নুপুরের আওয়াজ। ঘাড় ঘুরিয়ে এদিক সেদিক চাইলেন তিনি। না, কোথাও তো কেউ নেই। পুনরায় টালমাটাল পদক্ষেপে আবার সামনের দিকে এগোতেই যাবেন, এমন সময় হঠাৎ অন্ধকারের বুক চিরে তার পথ আটকে দাঁড়ালো এক ছায়া মূর্তি। আবছা আলোয় আচার্য দেখলেন সে এক নারী, পরনে লাল পেড়ে সাদা শাড়ি, হাতে শাঁখা পলা, পায়ে টকটকে লাল আলতা। কিন্তু আচার্য মশাইয়ের বুকের ভেতর হাঁপড় পিটতে আরম্ভ করল। এক লহমায় নেশা ছুটে গেল তার, কারণ তার সামনে যে ছায়া মূর্তি এসে দাঁড়িয়েছে তার কাঁধের ওপর যা থাকার কথা তা নেই। এক মুন্ডহীন সধবা নারীর ধর স্থির হয়ে দাঁড়িয়ে আছে তার সামনে। আতঙ্কে গোঙাতে শুরু করলো আচার্য মশাই। নেশায় বুঁদ হয়ে থাকলেও তার চোখ আতঙ্কে কোটর ছেড়ে বেরিয়ে আসার উপক্রম হলো। ওই শাড়ির পাড়, ওই দাঁড়ানোর ভঙ্গি, ওই গায়ের গড়ন, এই যে তার বড়ই চেনা। ঠিক যে সলজ্জ ভঙ্গিতে সে গুরুজনদের সামনে গায়ে আঁচল জড়িয়ে থাকত, যে অবিকল তাই। কিন্তু এ কি করে সম্ভব?
এ কি তার মনের ভুল, নাকি সত্যি সত্যি তার চোখের সামনে এসে দাঁড়িয়েছে এই জ্যান্ত বিভীষিকা? ভয়ে তার সর্বাঙ্গ বিকল হওয়ার জোগাড়। পালানোর জন্য পাশের থামটা কম্পিত হাতে আঁকড়ে ধরতে চাইলেন, কিন্তু ভারসাম্য রাখতে না পেরে লণ্ঠন সমেত সশব্দে আছড়ে পড়লেন শান বাঁধানো মেঝের ওপর। ঝনঝন শব্দে কাঁচ ভেঙে চুরমার, আর সেই সঙ্গেই দপ করে নিভে গেল শেষ আলোটুকুও। চারিদিকে এখন শুধুই জমাট অন্ধকার আর দম বন্ধ করার নিস্তব্ধতা। সেই অন্ধকারের মধ্যেই আচার্য মশাই অনুভব করলেন তার সর্বাঙ্গ অজানা এক ত্রাসে কাঁপছে। ক্ষণিকের নিস্তব্ধতা ভেঙে আবারও শোনা গেল সেই ছমছম শব্দ। তবে শব্দটা আর দূরে নেই, সেটা ক্রমশ এগিয়ে আসছে তারই দিকে। অন্ধকারের মধ্যে আচার্য মশাই দেখতে পাচ্ছেন না, কিন্তু স্পষ্ট বুঝতে পারছেন সেই মুন্ডহীন প্রেত ছায়াটি তাকে কেন্দ্র করে বৃত্তাকারে ঘুরছে, যেন শিকারের আগে শিকারী মেপে নিচ্ছে তার গন্তব্য। মৃত্যু ভয় কাকে বলে আচার্য মশাই যেন হাড়ে মজ্জায় টের পেলেন। আতঙ্কে তার কণ্ঠনালী শুকিয়ে কাঠ, শরীর অবশ। বাঁচার শেষ আরতিটুকু নিয়ে কোনো ক্রমে অস্ফুট স্বরে গোঙানির মতো শব্দ করে বললেন, মালতী, মালতী। কিন্তু শব্দটা বাতাসে মিলিয়ে যাওয়ার আগেই এক হিম শীতল স্পর্শের আশঙ্কায় আচার্য মশাই জ্ঞান হারিয়ে ঠাকুর দালানের ঠান্ডা মেঝেতে লুটিয়ে পড়লেন। পরদিন অর্থাৎ পুজোর দিন ভোরে মন্দিরের এক মহিলা সেবায়েত আচার্য মশাইকে ঠাকুর দালানে অচৈতন্য অবস্থায় আবিষ্কার করে বাকিদেরকে খবর দেন। তারা ধরাধরি করে তাকে ঘরে নিয়ে যায়। তার দুই প্রধান চেলা অবশ্য তখনও নেশার ঘোরে অঘরে ঘুমোচ্ছে। বেলার দিকে কবিরাজ এসে কিছু শক্তিবর্ধক জড়িবুটি দিয়ে গেলে দুপুরের মধ্যেই আচার্য মশাই চাঙ্গা হয়ে উঠলেন। চিন্তিত গ্রামবাসীরা অনেকটা ভরসা পেল, তার মানে পুজোটা নির্দিষ্ট তিথিতেই করা যাবে। তবে আশ্চর্যের বিষয়, সকলেই লক্ষ্য করলেন আচার্য মশাই যেন অনেকটাই শান্ত হয়ে গিয়েছেন। অন্য দিনের মতো সেবায়েতদের উপর অকারণ চেঁচামেচি আর করছেন না, বরং রাতের পুজোর ব্যাপারে অত্যন্ত সতর্ক হয়ে নিজেই তদারকি করছেন। যজ্ঞটা যে কোনো উপায়ে সফলভাবে সম্পাদনা করতেই হবে। মায়ের কাজে কোনো ফাঁক ফোকর তিনি রাখতে দেবেন না। সন্ধ্যার সময় নিত্য পুজো শেষ হলে পুরোহিত মশাই নাট মন্দিরে এলেন। সেখানে অপেক্ষমান গ্রামবাসীদের কাছে ভোগের জন্য কাকে নির্দিষ্ট করা হয়েছে জানতে চাইলেন। গ্রামের মাথারা জানালো এই কদিনে তারা কিছুই স্থির করে উঠতে পারেনি, সুতরাং অন্যবারের মতো তাকেই এই গুরুদায়িত্ব পালন করতে হবে। আচার্য মশাই আর সময় নষ্ট না করে গ্রামের সমস্ত অবিবাহিত মেয়েদেরকে অবিলম্বে নাট মন্দিরে উপস্থিত হওয়ার নির্দেশ দিলেন। হাতে সময় খুব কম, তিথির ক্ষণ শুরু হতে আর বেশি দেরি নেই। তাই অনিচ্ছা সত্ত্বেও আচার্য মশাইয়ের নির্দেশে গ্রামের সর্বসাকল্যে 12 জন কিশোরী সেখানে এসে হাজির হল। এরা প্রত্যেকেই রজস্বলা এবং সকলেই আচার্য মশাইয়ের সেবায় অন্তত একবার হলেও নিয়োজিত হয়েছে। নাট মন্দিরে এই 12 জন মেয়েকে ঘিরে গ্রামের বাকিরা দাঁড়িয়ে। কিশোরী মেয়েগুলোর বয়স 13 থেকে 19-এর মধ্যে। সবাই ভয়ে আড়ষ্ট, কেউ কেউ তো কেঁদে ভাসাচ্ছে। ভিড়ের ভেতর থেকে কেবল একজনই মুখ তুলে আচার্য মশাইয়ের দিকে সেন দৃষ্টি হেনে চেয়েছিল। আচার্য মশাইয়ের দৃষ্টি সেদিকে পড়তেই মেয়েটিকে চিনতে ভুল হল না তার। এই সেই অলক্ষ্মী মেয়ে জ্যোতি, যে সেদিন রাতে আচার্য মশাইকে সেবা দিতে এসে চরম দুর্ব্যবহার করেছিল তার সাথে। তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলেছিল, খবরদার, আমাকে ছোবেন না। আমি ছোট ছিলাম বলে আপনি অনেক অন্যায় করেছেন, কিন্তু আর না। সেদিনের সেই অপমানের কথাটা মনে করেই
তার কপালের শিরা ফুলে উঠল। পরক্ষণেই এতটুকু না ভেবেই কড়া গলায় বললেন, ওই ষোড়শী মেয়েটি মায়ের ভোগের উপযুক্ত। সকলে দেখল আচার্য মশাই আঙুল তুলে নির্দেশ করছেন জ্যোতি নামের মেয়েটির দিকে। ওকে মায়ের ভোগের জন্য দ্রুত প্রস্তুত করো। গ্রামবাসীরা আর একটিও কথা না খরচ করে আচার্য মশাইয়ের নামে জয়ধ্বনি দিল। আচার্য মশাই জয়। মেয়েটা ভয় পাওয়ার বদলে আগুনের মতো দৃষ্টি নিয়ে তার দিকে চেয়ে রইল। আচার্য মশাই অবশ্য মেয়েটার চোখের দিকে আর চেয়ে থাকতে পারলেন না। যজ্ঞের আয়োজনে ব্যস্ত হয়ে পড়লেন। প্রথা অনুযায়ী মেয়েটাকে পুকুরে স্নান করাতে নিয়ে যাওয়া হলো। এ কাজ মেয়ের মাকেই করতে হয়। পাহারায় রইল গজপতি আর নরপতি, যাতে পালিয়ে যাওয়ার কোনো পথ না থাকে। গ্রামবাসীরা যে যার ঘরে ফিরে গেল। পুজো শুরু হবে রাত 11টায়। ঠিক মধ্যরাতে হবে বলি। এবারে বলিতে কোনো সধবা নয়, বরং প্রথমবার কোনো অবিবাহিতা হাড়ি কাঠে মাথা দিয়ে গ্রামবাসীদেরকে বিপদ মুক্ত করবে। অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার রাত। সময় ঠিক 11:30। মন্দির প্রাঙ্গণে যজ্ঞের আগুন দাউ দাউ করে চলছে। সেই আগুনের লালচে আভা আচার্য মশাইয়ের চোখে মুখে এক পৈশাচিক ছায়া ফেলছে। তিনি উচ্চস্বরে মন্ত্রপাঠ করে চলেছেন। নাট মন্দিরের এক কোণে বলির জন্য প্রস্তুত ষোড়শী কন্যা জ্যোতি ভয়ে থরথর করে কাঁপছে সে। চারিদিকে পিনপতন নিস্তব্ধতা, কেবল মন্ত্রের আওয়াজ আর আগুনের চড়চড় শব্দ। ওং রক্তবর্ণাবৈ বিদ্মহে রুদ্ররূপাবৈ ধীমহি তন্নো শোণিতা প্রচোদয়াৎ। ওং হ্রিং হ্রিং শোণিতে রক্তপিপাসিনী শ্মশানবাসিনী আগচ্ছ আগচ্ছ বলিং গৃহণ স্বাহা। মা, ও মা, তোর ভোগ প্রস্তুত, গ্রহণ কর মা, গ্রহণ কর। গ্রামের প্রায় প্রত্যেকেই তখন সেই প্রাঙ্গণে উপস্থিত। সকলের চোখে মুখে কেমন একটা থমথমে ভাব। চোখের সামনে জ্যান্ত মানুষের বলি তাদের কাছে নতুন কিছু নয়, তবুও আজ যেন অন্যান্য দিনের মতো উদ্যম তারা পাচ্ছে না। কি এক অজানা ভয় জেগেছে তাদের হৃদয়ে। বলির সময় যত এগিয়ে আসছে ততই যেন চারপাশের বাতাস ভারী হয়ে উঠছে। ধীরে ধীরে আগত হল মাহেন্দ্রক্ষণ। আচার্য মশাই যজ্ঞ বেদি থেকে উঠে হাড়ি কাঠের দিকে এগিয়ে গেলেন। এবার বলির সময় আগত। হাড়ি কাঠের পাশেই গজপতি আর নরপতির পাহারায় জ্যোতি তখন হাঁটু মুড়ে বসে। আচার্য মশাই কাছে গিয়ে জ্যোতির মাথাটা হাড়ি কাঠের হা করা মুখের ভেতর সযত্নে পুড়ে দিলেন। এবার পাশে রাখা রক্ত সিঁদুরে সুসজ্জিত শানিত খাঁড়াটা হাতে নিয়ে সেটাকে মাথার ওপরে তুলে জ্যোতির গলার ওপরে নামিয়ে আনার জন্য প্রস্তুত হতেই হঠাৎ এক ভীষণ বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল চত্বর। উপস্থিত জনতারা আর্তনাদ করে এদিক ওদিক ছিটকে গেল। মুহূর্তের মধ্যে নাট মন্দিরের চারপাশ ঢেকে গেল একটা ধবধবে সাদা কুয়াশার মতো ধোঁয়ায়। তার ভেতর দিয়ে 1 হাত দূরের জিনিসও দৃষ্টিগোচর হয় না। এ কি হলো? এত শব্দ কিসের? না না না, এ আগুনের ধোঁয়া নয়, কেমন কেমন বারুদ পোড়া গন্ধ নাকে লাগছে, দেখছো না? ধোঁয়া কুণ্ডুলি পাখি ওপরে উঠছে। সেই ঘন সাদা ধোঁয়ার পর্দার আড়াল থেকে ধীরে ধীরে ভেসে উঠতে লাগলো এক হাড় হিম করা ছায়া মূর্তি। তার পরনে লাল পেড়ে সাদা শাড়ি, হাতে শাঁখা পলা, পায়ে আলতা, কিন্তু কাঁধের উপর কোনো মাথা নেই, কেবল রক্তাক্ত কাঁধ। সমবেত জনতার অনেকেই এ দৃশ্য দেখেছে। কেউ কেউ ভয়ে দিশেহারা হয়ে পালালো, কেউ কেউ আবার ভয়ে আতঙ্কে গো গো করতে করতে অজ্ঞান হয়ে সেখানেই লুটিয়ে পড়ল। মূর্তিটা ধোঁয়ার মধ্যে একবার দেখা দিয়েই আবারও ধোঁয়ার কুণ্ডলীর মধ্যে হারিয়ে গেল।
অত্যন্ত আবছাভাবে দেখা গেল সেটি বিদ্যুৎ বেগে জ্যোতির দিকে এগিয়ে যাচ্ছে। গজপতি আর নরপতি কিছু বুঝে ওঠার আগেই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। মূর্তিটি হাড়ি কাঠের কাছে পৌঁছে খিল খুলে জ্যোতির মাথাটা সেখান থেকে মুক্ত করল। তারপর এক ঝটকায় জ্যোতির হাতটা খপ করে ধরে তাকে টেনে আবারও ধোঁয়ার কুণ্ডলীর মধ্যে অদৃশ্য হল। ধোঁয়ার ভেতর দিয়ে চলতে চলতে জ্যোতি ভয়ে আতঙ্কে অস্ফুট স্বরে কোনো রকমে জিজ্ঞেস করল, কে কে আপনি? কোনো উত্তর এলো না। কেবল একটা ঠান্ডা স্পর্শ তাকে টেনে অন্ধকারে মিলিয়ে গেল। কিছুক্ষণ পর ধোঁয়ার আস্তরণ পাতলা হতে শুরু করলে মন্দির চত্বরটা আবারও দৃশ্যমান হল। যজ্ঞের আগুন তখনও ধিকে ধিকে জ্বলছে। আচার্যমশাই উঠে দাঁড়িয়েছেন, তার চোখ জবা ফুলের মতো লাল। গজপতি আর নরপতির নিথর দেহের দিকে চেয়ে তিনি গর্জে উঠলেন, মূর্খ অপদার্থের দল! মেয়েটা কোথায় গেল? নাট মন্দির ফাঁকা, বলির উপযুক্ত কন্যা উধাও। পালিয়েছে? দেবীর ভোগ চুরি? এত বড় সাহস! তিনি ক্ষিপ্ত হয়ে হাতে লণ্ঠনটা তুলে নিলেন। মন্দিরের প্রধান ফটকের দিকে না গিয়ে কি মনে করে তিনি পিছনের অন্ধকার জঙ্গলের দরজাটার দিকে ছুটে গেলেন। ওদিকে যাবেন না ঠাকুর মশাই, ওদিকে তো ওইটা গেল। আজ আমি দেখে নেব ওকে। ও যেই হোক, আমার হাত থেকে নিস্তার নেই। আচার্য মশায়ের মাথায় যেন রক্ত উঠেছে। তিনি লণ্ঠন হাতে দৌড়ে সেই অন্ধকারের মধ্যেই মিলিয়ে গেলেন। পেছনে পড়ে রইল আতঙ্কিত গ্রামবাসীরা, জ্ঞানহীন দুই প্রহরী আর ভেস্তে যাওয়া এক ভয়ঙ্কর যজ্ঞের আয়োজন। বাতাসের শোঁ শোঁ শব্দে মনে হতে লাগলো এই যজ্ঞ ভেস্তে যাওয়ায় যেন অদৃশ্য কেউ অট্টহাস্য করছে। চলো, আর এক মুহূর্ত এখানে নয়, আমার সাথে এসো। ধোঁয়ার ভেতর দিয়ে প্রবলভাবে কাশতে কাশতে যখন জ্যোতি মন্দিরের পিছনের দরজা দিয়ে বাইরে বেরিয়ে এলো, তখন মুন্ডহীন দেহের ভেতর থেকে হঠাৎ একটা শব্দ শুনল সে, একটা পুরুষের কণ্ঠ। আকস্মিক এতগুলো ঘটনার ধাক্কা সে সামলাতে পারল না, জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল মাটিতে। মন্দিরের পিছনের দরজার ঠিক বাইরেই দুইজন পুলিশ অফিসার সাদা পোশাকে অপেক্ষা করছিলেন। মুন্ডহীন দেহটাকে দেখে তারা সেলুট ঠুকে বললেন, স্যার, আপনার কথা মতো জিপটাকে মাঠের মধ্যে এনে রেখেছি, আর কেউ দেখতে পায়নি। গুড, এখন এই মেয়েটাকে ধরে নিয়ে গাড়িতে তোলো, আমি পালের গোদাটাকে ধরে নিয়ে আসছি। ঠিক আছে স্যার, লোকাল ওসি রঞ্জনবাবুকে খবর দিয়েছিলাম, তিনিও ফোর্স নিয়ে এসে পড়বেন এক্ষুনি। কি বললেন উনি? বললাম লালবাজার থেকে পুলক অধিকারী এসেছেন, আপনাকে কে না চেনে স্যার। উনি তো আকাশ থেকে পড়লেন, বললেন আগে থেকে কোনো নোটিশ পাঠানো হয়নি তো। হ্যাঁ, আমরা নোটিশ পাঠাই আর উনি সে খবর আচার্যর কানে তুলে দিক আর কি। গত 7 দিন ধরে অপারেশন করছি, এমন শয়তান বুড়ো দুটো দেখিনি আমি। অন্য পুলিশ অফিসারটি একগাল হেসে বললেন, স্যার, আপনি যা মেকআপ নিয়েছেন আমাদেরই তো ভয় লেগে যাচ্ছে। আপনার ছিপছিপে মেদিন শরীরটা বেশ কাজে লেগে গেল। কিন্তু মেয়ে সাজতে কাজে লাগলো, সে কথাই বলতে চাইছো তো? হ্যাঁ, যা হোক, হাসাহাসি পরে হবে, এখনো অপারেশন শেষ হয়নি। তোমরা মেয়েটাকে নিয়ে যাও, চোখে মুখে জলের ছাপটা দাও, ঠিক জ্ঞান ফিরে যাবে। অফিসার দুইজন মেয়েটিকে পাঁজা কোলা করে ধরে গাড়ির দিকে ছুটলেন। অন্যদিকে পুলকবাবুও সময় নষ্ট না করে মন্দিরের পিছনের জঙ্গলটার দিকে দৌড়লেন। ঘাড় পেঁচানো অস্বস্তিকর লাল কাপড়ের আবরণ আর শাড়িটা খুলে ফেললেন। স্যান্ডো গেঞ্জি আর পাজামা পরা অবস্থাতেই নিজের কোমরবন্ধ থেকে পিস্তলটা বের করে আচার্যকে খুঁজতে শুরু করলেন। হাতে টর্চ নিয়ে বেশ খানিকক্ষণ খোঁজাখুঁজির পরও মন্দির চত্বরে কাউকে দেখতে পেলেন না। ইতিমধ্যে সেখানে উপস্থিত গ্রামবাসীরাও যে যার বাড়ির উদ্দেশ্যে পালিয়েছে। অগত্যা বিমর্ষ মুখে জিপের কাছে ফিরে এলেন, কিন্তু সেখানে আসতেই তাকে দেখে বাকি অফিসার দুইজন দৌড়ে এলো। স্যার, এটা আপনি রাগের মাথায় কি করলেন? আমি আবার কি করলাম? স্যার, আপনার শরীর ঠিক আছে তো? কদিন ধরে যা ধকল যাচ্ছে, একটু জল খাবেন?
কি বলছো সেটা ঠিক করে বলো তো। আসুন দেখুন তবে কি অবস্থা করেছেন। পুলকবাবুকে পুলিশ জিপের পিছনে মাঠের ঠিক মাঝখানে নিয়ে গিয়ে তারা যে দৃশ্য দেখালেন তার জন্য লালবাজারের দুঁদে অফিসারও প্রস্তুত ছিলেন না। মাটিতে পড়ে আছে আচার্য মশায়ের দেহ, ধড় দু আধখানা হয়ে, মুন্ডুটাও ধড় থেকে আলাদা হয়ে একপাশে গড়িয়ে গিয়েছে। তার চোখ দুটো তখনও বিস্ফারিত। একজন অফিসার বললেন, দেখুন স্যার, আপনি কি কাণ্ডটাই না ঘটিয়ে ফেলেছেন। বলুন এটাকে কিভাবে কভার আপ করা সম্ভব? পুলকবাবু বেজায় হতভম্ব হয়ে বললেন, কে করেছে এটা? আমি কিভাবে করব? আমি তো তোমাদের সামনেই মন্দিরের উত্তরে জঙ্গলের দিকে গেলাম, সেখানে কাউকে দেখতে না পেয়ে এখানে ফিরে এলাম। আমার শাড়ি আর ঘাড়ের কাপড়টা তো এখনো মন্দিরের পিছনেই পড়ে আছে। তার কথা মতো অফিসাররা মন্দিরের পিছনের দরজার কাছে গিয়ে সত্যি সেগুলো খুঁজে পেল। কি বলছেন স্যার? তবে অবিকল আপনার মতোই মেকআপ নিয়ে কে এসে এনাকে এইভাবে মারলো? আহা, কি হয়েছে হেয়ালি না করে স্পষ্ট করে বলো। আমি চলে যাওয়ার পর কি হলো প্রথম থেকে সবটা বলো। অফিসার বলতে শুরু করলেন, বলছি স্যার, আপনি তো চলে গেলেন, তারপর আমি আর সঞ্জীব মেয়েটার মুখে চোখে জল দিয়ে জ্ঞান ফেরালাম। মেয়েটা উঠে বসতেই তাকে আমাদের পরিচয় দিয়ে আশ্বস্ত করলাম। তাকে এও বললাম কিভাবে আপনি স্কন্ধকাটা সেজে আচার্য আর তার সাগরেদদেরকে ভয় দেখিয়েছেন। মেয়েটিও বেশ সাহসী, সব শুনে হেসে ফেলল। এমন সময় আমরা দেখি আচার্য পুলিশের গাড়ি লক্ষ্য করে বাঁচাও বাঁচাও বলে ছুটে আসছেন। আমরা মেয়েটাকে গাড়ির সিটের নিচে লুকিয়ে পড়তে বলে গাড়ি থেকে বেরিয়ে আসি। দেখলাম আপনি মানে মুন্ডহীন শাড়ি পরা এক মহিলা পেছনে খাড়া হাতে নিয়ে তাড়া করেছেন। আমরা তৈরি হয়ে গেলাম আপনার নির্দেশের জন্য। ওমা, আপনি দেখি বেটা ছেলেকে তাড়া করে ওই মাঠের মধ্যিখানটায় নিয়ে গেলেন। তারপর তারপর আর কি, আচার্য পড়ে গেলেন আর আপনি খাঁড়ার এক কোপে ওনার মাথাটা ধড় থেকে আলাদা করে দিলেন। তারপর আমরা স্পটে ছুটে যাই। অন্ধকারে কেবল দুটো টর্চই ভরসা। বডির কাছে পৌঁছে দেখি আপনি নেই। আমি অশোককে সেখানে রেখে আবার গাড়ির কাছে ফিরে এসে দেখি মেয়েটাও গাড়িতে নেই। অগত্যা আমি আবার বডির কাছে ফিরে আসি। তারপর আপনাকে জিপের কাছে আসতে দেখে আমরা দুজনে ছুটে আসি। স্ট্রেঞ্জ, এই মহিলা আমি নই। চলো মন্দিরের মধ্যে মেয়েটাকে খুঁজে বের করতেই হবে। মন্দিরের পিছনের দরজা দিয়ে ঢুকেই তারা দেখতে পেল জ্যোতিকে নিয়ে তার মা নাট মন্দিরের সিঁড়িতে বসে আছে। তড়িঘড়ি তারা সেখানে পৌঁছালো। পুলকবাবু জিজ্ঞেস করলেন, জ্যোতি, তুমি ঠিক? তিনি কখনো আপনি হতে পারেন না। ওই পুলিশ কাকুরা ঠিক কথা বলেননি। তিনি মানে? জ্যোতি অশোক ও সঞ্জীবের দিকে আঙুল দেখিয়ে বলল, ওই যে মাথা ছাড়া সেজে সবাইকে ভয় দেখানোর গল্পটা যেটা ওনারা বললেন, সেটা সত্যি না। পুলকবাবু শান্ত কণ্ঠে প্রশ্ন করলেন, তবে তিনি কে ছিলেন? জ্যোতি বেশ একটু আনমনাভাবে বলল, মা এসেছিলেন। এবার জ্যোতির মা মুখ খুললেন। মা সুনিতা আমার মেয়েকে দর্শন দিয়েছেন বাবু। সঞ্জীব জিজ্ঞেস করলেন, তুমি সেই মহিলার মুখটা দেখেছ? এই কেমন দেখতে ঠিক করে বড়বাবুকে বলো। আমি দেখিনি। আমি আমার মেয়েকে দেখলাম একা হেঁটে আসতে। কাছে যেতে ওই বলল, মা আমি মন্দিরের মাকে দেখলাম। তিনি আমাকে মন্দিরের দৌড় অবধি এগিয়ে দিয়ে গেলেন। জ্যোতি, বলো মহিলাকে ঠিক কেমন দেখতে? আমাদের জানতে হবে ছদ্মবেশে কে আচার্যকে খুন করলো। দীপ্ত কণ্ঠে বলল জ্যোতি। মা নিজে হাতে ওই পাপীকে সাজা দিয়েছেন। তুমি সেই মহিলাকে কোন দিকে পালাতে দেখলে বলো এক্ষুনি। জ্যোতি মন্দিরের গর্ভগৃহের দিকে তর্জনী নির্দেশ করল। বলল, ওই দিকে। অশোক ও সঞ্জীব সেদিকে পা বাড়াতে গেলে পুলকবাবু তাদেরকে থামিয়ে দিলেন। তারপর জ্যোতির মাথায় হাত রেখে বললেন, আজ যা হলো, তুমি ভাগ্যবতী। ভালো থেকো মা।
তিনি বাকি অফিসারদের দিকে ফিরে বললেন, মন্দিরের ভিতরে যে কেউ নেই সেটা একটু ভাবলেই বুঝতে পারবে তোমরা। এখন গিয়ে বডিটা গার্ড দাও। আমি মেন গেটের বাইরে গিয়ে দেখছি রঞ্জনবাবু ফোর্স নিয়ে এলেন কিনা। অফিসাররা চলে যাওয়ার পর পুলকবাবু একাই মন্দিরের দিকে এগোলেন। যজ্ঞের আগুন তখন নিভে গিয়েছে, চারপাশ অদ্ভুত শান্ত। বিশাল উঠোনটা পেরিয়ে মূল মন্দিরের সিঁড়ির নিচে এসে তিনি থমকে দাঁড়ালেন। তারপর নিজের বুট খুলে সিঁড়ি ভেঙে ওপরে উঠে গেলেন। গর্ভগৃহের বাইরে দাঁড়িয়ে মা শনিতার জলজলে মূর্তি দর্শন করে সাষ্টাঙ্গে তাকে প্রণাম করলেন লালবাজারের এই দুঁদে অফিসার। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्ष्यमामृतात्। আপনারা শুনছিলেন অরিজিৎ মুখোপাধ্যায়ের কাহিনী কালভোগ। গল্পটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। যে সমস্ত শ্রোতা বন্ধুরা এখনো আমাদেরকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো সময় এখানেই শেষ হচ্ছে, তবে কথা দিচ্ছি খুব শীঘ্রই আবার হাজির হব হাড় হিম করা কোনো গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, শুনতে থাকুন গল্প কথা।